প্রধানমন্ত্রী ভারত সফরটা এখন আমরা কনফার্ম করতে পারছি না, কারণ আমরা জানছি না। দুই দেশই এই কথাটা বলেছে। আবার অনেকে এটা বলছেন যে ভারত প্রধানমন্ত্রী এই সফরটার জন্য ওয়েট করছেন এই অর্থে যে তারা আসলে আলোচনার মাধ্যমে সমাধানটা করতে চায়, অর্থাৎ শেখ হাসিনাকে যদি ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করে তাহলে কি কি প্রেক্ষিতে এটা করতে পারে সেই আলাপটাও তারা সেরে নিতে চায়। এটা অনেকের ধারণা। আপনার মনে হয় কিনা সেই জায়গা থেকে সফরটা যদি অনিশ্চিত হয়ে যায় এই ডিলিংসটাও পিছিয়ে যাবে? এবং কি বলবেন? না, আমার মনে হয় না পিছিয়ে যাবে। মানে এটা হচ্ছে ভারত যেটা হচ্ছে একটা নন কোঅপারেটিভ ইনফিনিট গেম খেলছে বাংলাদেশের সঙ্গে। সে বাংলাদেশের সঙ্গে কোঅপারেট করবে না, কিন্তু গেমটাকে সে দীর্ঘমেয়াদী নিয়ে যাবে। উদ্দেশ্য হচ্ছে এর ফাঁকে সে তার স্বার্থটা, সেলফ ইন্টারেস্টটা সে নিশ্চিত করবে, প্রফিটটা ম্যাক্সিমাইজ করবে। মিথিল ভাই যেটা বলছেন বারবার যে সে বাংলাদেশ ভারতের সম্পর্ককে, ভারত বাংলাদেশ বিষয়ে খুব প্রায়োরিটি দিচ্ছে, তারা খুব কুইক রেসপন্স করছে। আপনি আবার যদি দেখেন অল্টারনেটিভলি এই ভারত সফর বাতিলের যে খবরটা, মানে আসলে কিছুই আলাপ হয় না, যেটা আজকে প্রেস সচিব বলেছেন যে কোনো কিছু নিশ্চিত হয় না, কিন্তু আবার ওদের মিডিয়াতেই লেখা হচ্ছে সফর বাতিল হয়েছে। এবং এরপরে ওদের ফরমার ডিপ্লোমেটসরা যেই ভাষায় যেইভাবে কথা বলেছে, তার মানে কি ওরা আসলে বাংলাদেশের একটা মন্তব্য নিয়ে তো অনেক কনফিউজ হয়ে গেল যে এটা কি গুজব নাকি সত্যি। না, যাই হোক, আপনার পিনাক রঞ্জন ভট্টাচার্যও কথা বলেছেন, নানা লোকজন কথা বলছেন, ওদের এক্সপার্টরা যেটা কথা বলছেন। এখন হচ্ছে যে মিথিল ভাই একটা আইডিয়ালিস্টিক জায়গা থেকে বিবেচনা করার চেষ্টা করছেন যে দুই দেশের সম্পর্ক, কিন্তু ভারতের জায়গা থেকে এটা আইডিয়ালিস্টিক না। ভারত এক ধরনের গেম খেলার চেষ্টা করছে বাংলাদেশের সঙ্গে। এবং একটা জিনিস কি, ইতিহাসে যদি দেখেন যে কোন রাজা কার রাজ দরবারে যাচ্ছে, এখন কোন রাজা যদি আগ বাড়িয়ে কারো রাজ দরবারে যায় তাহলে বোঝা যায় যে উনি গেমে হেরে গেছেন। আচ্ছা, এখন এই জায়গাটায় শেখ হাসিনার যে ইস্যুটা বা আওয়ামী লীগের যে ইস্যুটা, এইটা সলভ না করে আমি মনে করি যে বাংলাদেশের আসলে ওখানে যাওয়া ঠিক না। এখন ওইখানে দিল্লিতে গেলে কি সমাধান হবে, এর তো নিশ্চয়তা নাই। আমরা অপেক্ষা করব নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের জন্য। এখন আপনার ভারতের পক্ষ থেকে আগে নিশ্চিত করতে হবে যে আমরা শেখ হাসিনাকে ফেরত পাঠাবো বা পাঠাই দিচ্ছি। আমার প্রশ্নটা ওইখানেই ছিল মারুপল্লিক, এই এত বড় ইস্যুটা তারা পাবলিকলি কেন এটা বলতে যাবে? তারা তাদের ক্ষেত্রে ট্রাম্প কার্ড হিসেবে ইউজ করলে তারা কি কি পেতে চায়? ডিপ্লোমেসির ইতিহাসে কিছু নর্মস আছে, আমি যেটা বললাম কে কার কাছে আগে যাবে, এটা ডিপ্লোমেসিতে একটা গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা, হ্যাঁ, মানে আপনার একটা ওপিনিয়ন বিল্ডিং এ, মতামত তৈরিতে, সেই জায়গায় এখন আমরা যদি আগ বাড়িয়ে দিল্লিতে গিয়ে কথা বলি, হ্যাঁ, এবং সেখানে ধরেন শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য ভারত একটা কথা দিল যে আমরা ফেরত পাঠাই দিব, তার আগে ঢাকায় বসে যদি আমরা আদায় করতে পারি যে না শেখ হাসিনাকে ফেরত পাঠাবে, তাহলে ডিপ্লোমেটিক গেমে আমরা এগিয়ে যাব সার্টেনলি। তো বাংলাদেশের এই প্রতিক্রিয়ার বিপরীতে বাংলাদেশের ডিপ্লোমেসিটা এরকমই হওয়া উচিত বলে আমি মনে করি। এটা খুব কঠিন একটা ডিপ্লোমেসি হয়ে যাবে। ডিপ্লোমেসি সবসময় কঠিন। আমি একটু অধ্যাপক মিথিল আপনার মতামতটা নিতে চাই। মানে খুব চমৎকার করে মারুপল্লিক বরাবরই বলেন, এবং এখানেও উনি বললেন যে মানে এটা কূটনৈতিক একটা গেম হতে পারে। এক দেশের রাজা আরেক দেশে যদি যায় কোনো ইস্যুতে, তাহলে অলরেডি তিনি গেমে হেরে গেছেন। আপনার মনে হয় কিনা এই দৃষ্টিকোণ থেকে আমরা প্রধানমন্ত্রী সফরটাকে দেখবো? যদি দেখি তাহলে তো আমরা বলবো যে নরেন্দ্র মোদী এই দেশ সফর করলে আমরা জিতে গেলাম, তখন আমরা কথা বলতে পারলাম ছোট করে। ব্যাপারটা কিন্তু আসলে সেরকম না যে নরেন্দ্র মোদী ভিজিট করলে আমরা ডিপ্লোমেসিতে জিতে যাব। আপনি দেখেন সিন্স ইন্ডিপেন্ডেন্স যতগুলো সরকার বাংলাদেশে এসেছে এক্সেপ্ট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আপনি সবগুলো রাষ্ট্রপ্রধানেই কিন্তু আপনি পরবর্তী সময়ে বেগম খালেদা জিয়ার সময়টা দেখেন, ওই রেজিমটা দেখেন, সবগুলো বাকি সরকারই কিন্তু নতজন পররাষ্ট্রনীতি ছিল। এবং ভারতের আলটিমেটলি ওই ডিপ্লোমেসি প্লেইং এ যেতেই হয়নি। এখন যেটা যেতে হচ্ছে, ওরা ডিপ্লোমেসি খেলছে, আসলে তো আগে খেলার প্রয়োজন ছিল না, এক্সেপ্ট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার রেজিম বাদে। তাই স্বাভাবিকভাবে এখন কিন্তু ভারত একটা টাফ সিচুয়েশনে আছে। আমি এই জন্য বলছি ভারত গুরুত্ব দিচ্ছে, কারণ বারবার পাল্টা বিবৃতি এবং পাল্টা কথা বলা, ইভেন ফরমার ডিপ্লোমেটদের দিয়ে যে কথা বলাচ্ছে, এটাও পার্ট অফ ডিপ্লোমেসি। আপনি দেখেন ভারতে কি আগে কখনো এটা হয়েছে? ভারতীয় আপনি কূটনৈতিক যে ডিপ্লোমেসি গুলো আগে ছিল, বুঝতে পারছি। আমি একেবারে শেষে 2 মিনিট আছে, হচ্ছে মানে গুরুত্ব দিচ্ছে। হ্যাঁ, যুক্তিটা আপনি তুলে ধরলেন খুব চমৎকার করে। জি,
মজিবুর রহমান মঞ্জু, সবশেষ মন্তব্য আপনার কাছ থেকে নিতে চাই। অধ্যাপক মিথিলের বক্তব্য আপনার সামনে আছে, মারুফ মল্লিকের বক্তব্য আপনার সামনে আছে, কোনটাকে আপনি অ্যাকসেপ্ট করবেন? আপনার আদৌ মনে হচ্ছে কিনা ভারত আসলে অতীতে ডিপ্লোমেসির প্রয়োজন পড়ে নাই, কিন্তু এখন তারা করতে চাচ্ছে, কারণ করতে বাধ্য হচ্ছে, এই কারণে বাংলাদেশ তাদের প্রায়োরিটি লিস্টে সবার আগে, এটা আপনারা ফিল করছেন কিনা বিরোধী দল হিসেবে? জি, আমি যেটা দেখলাম, প্রফেসর মিথিল এবং মারুফ মল্লিক যেটা বললেন যে এখানে বাংলাদেশের জনগণের একটা চাপের বা চাওয়ার একটা বিষয় আছে। আর প্রফেসর মিথিল যেটা বললেন যে ভারত অনেকটা নমনীয় ইত্যাদি ইত্যাদি। যাই হোক, আমার কাছে যেটা মনে হচ্ছে সেটা হলো যে ভারত শেখ হাসিনাকে নিয়ে যে জটিলতাটার মধ্যে পড়েছে, যেমন হচ্ছে সে যদি শেখ হাসিনাকে আশ্রয় না দেয় তাহলে কিন্তু তার সারা জীবনের জন্য বাংলাদেশে কেউ আর ভারতের দালালি বা ভারতের পক্ষ নিতে কেউ রাজি হবে না। সুতরাং এটা তার মধ্যে একটা বিরাট, তার মধ্যে একটা বাইন্ডিংস তৈরি করেছে। অপরদিকে সে যেভাবে শেখ হাসিনাকে হ্যান্ডেল করছে, রাখছে, তাকে নিয়ে বক্তব্য দেওয়াচ্ছে, ইভেন একটা ছোট ইস্যু আমাদের এখানে শহীদ ওসমান হাদির হত্যাকারীকে সে ফেরত দিচ্ছে না, এটা তো খুবই সিম্পল জায়গা, এটা তো তার কাছে গ্রেফতার করা আছে, সে আইনগত জায়গায় সে এটাকে ফেরত দিবে, এতটুকু হ্যান্ডেল করছে না। ভারত এটাকে নিজেই জটিল করে তুলেছে। এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশ সরকারের বিষয়টা তো দেখতে হবে। বাংলাদেশ সরকার যেহেতু স্পষ্টত যে কয়েকটা অনুরোধ করেছে, একটা অনুরোধও ভারত সরকার রাখে নাই, তাহলে এখানে তো অবশ্যই তারেক রহমানের জন্য একটা কূটনৈতিক পরাজয় বা জনগণের কাছে জবাবদিহিতার প্রশ্ন আছে যে ভারত আপনার একটা ছোট অনুরোধও রাখলো না, আপনি সে ভারতের সফরে কিভাবে যাবেন? এখানে যদি তারা সে ধরনের কোনো কিছু অন্তত এশিওর করতো তাহলে একটা প্রশ্ন থাকতো। সেই জায়গা থেকে আমার কাছে মনে হচ্ছে প্রফেসর মিথিল যেটাকে বলছেন যে নমনীয়, আমি সেটাকে বলবো যে এই নমনীয়তাটা হচ্ছে তার একটা কূটকৌশল। সে দেখাতে চাচ্ছে আমি খুবই আন্তরিক, আমি খুবই তোমাকে চাচ্ছি। আপনি দেখেছেন যে ভারতের হাই কমিশনার বলছে 2 নেতা বসলেই সমস্যার সমাধান হয়ে যাবে। তো সমস্যার সমাধান 2 নেতা বসছেন, আপনারা ছোট জিনিসটা সমাধান করেন না কেন? আমি যেটা মনে করি যে ঠিক আছে, আপনি প্রথম বরফ গলার একটা সাইন হিসেবে আপনি ওসমান হাদি হত্যাকারীর 2 জনকে ফেরত দেন, তাইলে তো কিছুটা বরফ গলবে। এখানে প্রশ্নটা তো ন্যায্যতার, আমরা বারবার আসছি যে আপনি এখানে কূটকৌশলের আশ্রয় নিয়ে তারেক রহমানকে সেখানে নিয়ে গিয়ে, ধরেন আমাদের প্রধানমন্ত্রী সেখানে গেল, যাওয়ার পরে দেখা গেল এমন একটা পরিস্থিতি হলো যে তখন আমরা যেটা উনি বলেছেন যে আমরা তো বিরোধী দল কেন কথা বলবো, আমরা তো জনগণের পক্ষ হয়ে কথা বলবো। আমরা তো সেই জন্যই বলছি, আমরা এখানে ভারতের সাথে বিরোধ চাচ্ছি না, ন্যায্য আমাদের যেটা চাওয়া। বুঝতে পারছি, একদম স্পষ্ট, হাতে সময়টাও শেষ, কিন্তু আলাপটা বোধহয় একটা গন্তব্যে পৌঁছাতে পারলো। অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা আমাকে সময়টা দেওয়ার জন্য। মারুফ মল্লিক, সময় থাকলে শেষ মন্তব্য আপনার কাছ থেকে নিতাম। অনেক ধন্যবাদ সময়টা দেওয়ার জন্য। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ, একটা দীর্ঘ সময় ছিলেন। আগামীকাল নতুন ইস্যু নিয়ে আবার হাজির হবো ৭১ জানালে। থাকবেন আমাদের সঙ্গে।